যে অন পেজের টপিক নিয়ে কথা বলছি ফার্স্ট স্টেপ অফ এসইও, এখানে অনেকগুলো জিনিস আমরা শিখবো। ফার্স্টে আমরা কথা বলবো যদি আমার ক্লায়েন্ট আমাকে হায়ার করে এসইওর জন্য, সেই ক্লায়েন্ট থেকে আমি কি কি ইনফরমেশন গুলো নিব। ওই ক্লায়েন্টের অবশ্যই ওয়েবসাইট নিব, এটাকে ইউআরএল বলা হয়। আইডি পাসওয়ার্ড নিব আর কিওয়ার্ড নিব, কারণ কিওয়ার্ড দিয়ে তো একটা সাইটকে র্যাঙ্ক করতে হবে, তাই না? অবশ্যই এটা আমি চেঞ্জ করে এখন অন্য সিস্টেম করে দিচ্ছি, সেটা হলো গিয়ে আগে আমরা এটা শেখাতাম, কিন্তু এখন আমি দেখাচ্ছি কোনটা। একটা ক্লায়েন্ট যখন আমাকে হায়ার করবে তখন ক্লায়েন্টের এই ইনফরমেশন গুলো আমার দরকার, তাই না? ও দেখা যাচ্ছে না, বলবো না, এই ইনফরমেশন গুলো দরকার, এই ইনফরমেশন গুলো দরকার। এটা এটার মধ্যে আছে, তাই না? ইউআরএল, আইডি পাসওয়ার্ড, কিওয়ার্ড। তাহলে সাথে আরো যোগগুলো কি? টাইটেল, ডেসক্রিপশন, ইউজার পাসওয়ার্ড। এই জিনিসগুলো নিতে হবে যখন ক্লায়েন্ট আমাকে হায়ার করবে, এই জিনিসগুলো নিতে হবে। কারণ আমি যেই অফ পেজটাই করতে চাই, যেই অন পেজটাই করতে চাই, এই ইনফরমেশনগুলো আমার লাগছে, তাই না? আমি ডিরেক্টরি করছি, এটা লাগছে। আমি ওই প্রোফাইল ক্রিয়েট করতে গেছি, তখনও জানি না যে কার ওয়েবসাইট দিব। কিওয়ার্ড লিখতে বলছি, কিওয়ার্ড লিখে বসে আছে, অনেকে কিওয়ার্ড লিখে বসে আছে, এই কিওয়ার্ডটা লিখতে হবে, এটা না তুমি আর ওজন আছে না তোমার পাশে, সবাই কিওয়ার্ড লিখতে বলছি, এই কিওয়ার্ডটা লিখবে, ওই কে ই ওয়াই ডব্লিউ আর লিখে বসে আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার একটা বেসিক জিনিস, যে একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিলেই আমার এই ইনফরমেশনগুলো নিতে হবে বাধ্যতামূলক, এটাই আমার মেইন জিনিস। এবার নেওয়ার পরে আমি কি কাজ শুরু করব, এটা নামটা আমরা আমার দেওয়া, যে আমরা কি কি কাজ করব। প্রথমে ক্লায়েন্টের ওয়েবসাইট নিলাম, আগে অন পেজ করবো না অফ পেজ করবো না কি করব। আমরা আগে কয়েকটা কাজ করব, এর মধ্যে একটা হলো অডিট সাইট। এগুলো আপনারা আপনার ড্রাইভে মন মতো লিখে নেন, কে কিভাবে বুঝবেন। অডিট সাইট দেখে নাই? ফার্স্ট কাজ হলো সাইটটা অডিট করা, কারণ এসইও তে আমি একটা সাইটকে প্রমোট করব, র্যাঙ্ক করব, বর্তমানে কি পজিশনে আছে সেটা আমার তো দেখা দরকার। ডিএপিএ ওটা তো ইয়া, হ্যাঁ, অডিট সাইট করার জন্য আমরা কিন্তু এটা কাজও মনে করছিলাম, তাই না? যে কাজটা করছি সেটা হলো কি ছিল, কিওয়ার্ড রিসার্চ থেকে অডিট ছিল, এই যে ছিল নাকি, দেখো অডিট টুলস, এই যে এসইও অডিট রিসার্চ, রিয়েল টাইম ট্রাফিক এসইও টুলস, এটা ছিল না? এসইও অপটিমার অডিট করা হয়েছে তো, আছে না? হ্যাঁ, আপনাদের ক্লাসে কিওয়ার্ডে দেখো লেখা আছে, কিওয়ার্ডের নিচে, এই যে কিওয়ার্ডের নিচে লেখা আছে, দেখো এগুলো তোমাদের কিওয়ার্ড ড্রাইভের নিচে লেখা আছে, না থাকলে লেখো। কিওয়ার্ডের নিচে যে কি অন পেজ টাস্ক 1 আছে না? আমি এটা নিয়ে আমি ফার্স্ট স্টেপের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ফার্স্ট স্টেপের মধ্যে দিয়ে দিলাম এসইও অডিটস এন্ড টুলস, এটা না? হ্যাঁ হ্যাঁ, ওই যে সাবস্ট্যাট দিয়ে তারপরে স্ট্যাট দিয়ে, এই যে ফার্স্ট আবার ঠিক আছে। কারণ এখন আমি ধরাই দিচ্ছি কি কি করতে হবে আমাকে। প্রথম আমি যে সিরিয়ালগুলো দিচ্ছি, আপনাদের সিরিয়ালগুলো এখানে লিখে নেন। এক নম্বরে আমাদের কি করতে হবে, এক নম্বরে কি ছিল? অডিট সাইট। রাইট, ফার্স্ট স্টেপ অফ এসইও এর মধ্যে প্রথম কাজ হলো অডিট সাইট, এই যে অডিট সাইট। 2 নম্বরে কি হবে লিখবো আমরা আস্তে আস্তে, এই কাজ আগে করতে হবে। এটা কিভাবে লিখবা তোমার খাতায় তুমি সেভাবে লিখে নাও। এক নম্বর হলো অডিট সাইট, অডিট করতে হবে, ঠিক আছে? কারণ আমার সাইডের ক্লায়েন্টের অবস্থা জানতে হবে যে কি অবস্থা এখন আছে। অডিট করার জন্য আমাদের এখানে একটা সাইটের নাম দেওয়া আছে, সেটা হলো seoptimer.com, অথবা ফ্রি এসইও অডিট লিখে গুগলে সার্চ করলেও হবে। ফ্রি এসইও AUDI লিখে সার্চ করলে seoptimer.com এ গেলেও হয়। অলরেডি এখানে দেওয়া আছে একটা।
এখানে একটা সাইটের নাম দেওয়া আছে। তাহলে আমরা অডিট করব কিভাবে? কার সাইট অডিট করব? এই যে ক্লায়েন্টের সাইট। ক্লায়েন্টের সাইট তো এইটা, তাই না? ক্লায়েন্টের সাইট কোনটা এখনো এটা বুঝি নাই। এখানে যাওয়ার পরে এখানে সাইটটা দেওয়ার পরে অডিট ক্লিক করব। মানে এসইও তে বর্তমানে কি অবস্থা আছে সেটা আমরা দেখব। হচ্ছে কি অডিট কি হচ্ছে না এখনো? এটা ডিজাইন সাইট দেখছো এরকম কেন? এটা নাই কোন সাইট? এটা সুন্দর ডিজাইন সাইটের নাম বলতো, আর সেটার নাম বলা যেটাতে এরকম সুন্দর ইয়ে আসে, সেটা হলো ইয়ে যে করে দিয়ে করা। ঠিক আছে, একটা সাইটের নাম বলে এরকম ডিজাইন করা। সাইডে মাউসটা নিলেই ডিজাইন চেঞ্জ হয়ে যায়। একটা একটা ডিজাইন সফটওয়্যার আছে ক্যানভা এরকম অনেক সুন্দর ডিজাইন ক্যানভা। ধরো এটা নতুন সুন্দর ডিজাইন সাইট ক্যানভা, দেখি। আরে সাইট দেখাচ্ছি, ডিজাইন খুব সুন্দর। আচ্ছা, এটা অডিট চলে আসছে আমার wasleap.com অডিট রেজাল্ট। এখন অডিট হয় না, 90% হয়েছে। এই যে ওয়েবসাইটটা, এটা আমার দেখাচ্ছে C+ পাইছি। এই যে আমি একটা সাইট অডিট করে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন পজিশনে আছে, কত এসইও তে কত পজিশন হয়ে গেছে, অডিট হয়ে গেছে, তাই না? দেখো এসইও তে আছে C-, ইউজিবিলিটিতে এত, সোশ্যালে এত, সিকিউরিটিতে C+। হ্যাঁ, তাহলে এসইও তে আমার পজিশন কত? C-। আমি যে ক্লায়েন্টের কাজ করব, কি কি কাজ করব এখানে আমার দেখা যাচ্ছে পেজ, এসইও রেজাল্টে C, এসইও তে কি কি প্রবলেম আছে, ট্যাগ আছে কিন্তু মেটা ডেসক্রিপশন নাই, হেডার ট্যাগ আছে, তারপর কিওয়ার্ড নাই, কিছু কিছু কিওয়ার্ড আছে র‍্যাঙ্ক করা, পেজ এত নাম্বার পেজে আছে, লাইভ লেগে সার্চ করলে আমারটা 96 নম্বর পেজে থাকবে, বক্সিং লেগে সার্চ করলে 21 নম্বর পেজে আছে, অস্কার লেগে সার্চ করলে 16 নম্বর পেজে আছে, কিছু কিছু পেজে দেখাচ্ছে। পেজে আমার এখানে লাইভ স্ট্রিম, লাইভ এত লেগে সার্চ করলে এরকম দেখাচ্ছে আমার পেজ। মানে এসইও তে কি কি টোটাল ব্যাকলিংক সংখ্যা হলো 200। দেখো আমি যেদিন শুরু করছি একটা ব্যাকলিংক ছিল না, 282টা এখন দেখাচ্ছে, কারণ এই সাইটে আমি ব্যাকলিংক করি নাই। এখন ব্যাকলিংক করছি কি, এই যে তোমার আমি ক্লাস নিচ্ছি এগুলাই হয়ে গেছে কিছু ব্যাকলিংক। আমার তো এখানে না, রাজশাহীতেও ছেলেরাও করে বা এখানে করে, এরকম করতে করতে হয়ে গেছে। টিচার লাগবে না তোমারটা, আমি তো আমারটা করে দেখাচ্ছি, এমনি দেখাচ্ছি কিছু কিছু হয়ে গেছে। আর তুমি যদি কাজ করো একটা ইয়ে নেতা, তোমারটা হবে না? তোমারটা তো অবশ্যই হবে। মোস্ট ডোমেইন অথরিটি 2 এক ছিল, একবার সে ব্যাকলিংক এত, লিঙ্ক কত ধরনের, এই যে এখানে এক্সটার্নাল লিঙ্ক দিছে 20টা, আবার ব্যাকলিংক টোটাল 282টা। এই যে রোবট কি কি আছে না আছে এগুলোই জাস্ট অডিট করা, যে আমার সাইটে কি কি সমস্যা আছে কি কি না আছে। এটার যেমন একটা সাইট স্পিড কেমন, মানে আমার সাইটটার লগ ইন করলাম কত দ্রুত আমার পেজে চলে আসে, অনেকগুলো স্লো আসে না, ঘুরতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট নাকি ডিলে হয়। হ্যাঁ, এই টাইপের কিছু অডিট করা এখানে, এই সেগুলাই হলো এসইও অডিট। তো অডিট করার মাধ্যমে আমি হয়তো ফুল এসইও শিখলে হয়তো কোনো ভাষা বুঝতে পারবো, এখন হয়তো কিছু বুঝতে পারতেছি না। আপাতত এইটাই ফার্স্ট এসইও করে যদি আমি দেখতে পারি যে আমার ব্যাকলিংক সংখ্যা, আপাতত এটা তো বুঝি ব্যাকলিংক কয়টা, তাই না? 282, ক্লায়েন্টের নতুন সাইট, ব্যাকলিংক সংখ্যা আছে হলো 0। তুমি 1 মাস করে কাজ করে আবার অডিট করবা, করে দেখবা যে ব্যাকলিংক হয়েছে কিনা, তাহলে তোমার কাজের ইমপ্রুভটা তুমি পাবা। এই পেজটা পুরোটা কন্ট্রোল
অথবা এখানে ক্লিক করে এই পেজটা পুরোটা সেভ করে অথবা এই লিংকটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবা। এই লিংকটা পুরোটা কাকে পাঠাবা? ক্লায়েন্টকে রিপোর্টটা পাঠিয়ে দিলা এসইও অডিট করে। তাহলে ক্লায়েন্ট তোমার অবস্থাটা জেনে নিল যে আমার সাইটের অবস্থা এই পর্যায়ে আছে, এখন আমি র্যাঙ্ক করলে এই কাজ করব। ঠিক আছে, আজকে কিন্তু এসইওর কিছু অ্যাডভান্স কথা বলা হবে, সুতরাং ভালোভাবে কথাগুলো বুঝতে হবে। এটা তো বোঝা গেছে কি? অডিট করার পরে রিপোর্টটা ক্লায়েন্টকে পাঠাবো, এই লিংকটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। তাহলে এটা আমার ফার্স্ট স্টেপ অফ এসইওর প্রথম কাজ হলো সাইটটা অডিট করা। এর সেকেন্ড কাজ কি? অডিট করে অডিট রিপোর্টটা ক্লায়েন্টকে পাঠাবো। হ্যাঁ, এটা করছি seoptimer.com দিয়ে। এই যে এসইও অডিট লিখে সার্চ করছি, প্রথম সাইটটা দিয়ে করছি। হ্যাঁ, কে কিনতে করবে? এসইও কিনতে বলবে কি জন্য? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা, কি হলো? ফার্স্ট কাজ কি হলো? এসইও অডিট করব, অডিটটা রিপোর্টটা ক্লায়েন্টকে পাঠাবো। এটা হলো আমার 1 নম্বর কাজ গেল। তারপর ফার্স্টের কিছু আরো কাজ আছে। চেক সাইট স্ট্রাকচার, এটা হলো সেকেন্ড কাজ। স্ট্রাকচারের মধ্যে কিছু কাজ আছে, আমি ড্রাইভে এটা লিখতেছি। ও বাবা, You have run the maximum number of reports in a single hour. সাইটের কিছু স্ট্রাকচার আমরা চেক করব। এটা হলো আমার ওয়েবসাইট। এই স্ট্রাকচারে কি কি কাজ আছে? একটা হলো এরর ফ্রি কোড, ইজি ইন্ডেক্সেশন, ইজি লিংক ম্যাপ, ইজি নেভিগেশন। এরর ফ্রি কোড বলতে একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় এরা কিছু কোড দিয়ে তৈরি হয়, তাই না? অনেক সময় কোডিং এ ভুল থাকে, এরর থাকে। কোডিং এ যদি কখনো ভুল হয়, অনেক সময় সাইটটা চলে, কিন্তু যখন গুগলের রোবট এসে দেখে এই সাইটে হিউজ পরিমাণ কোডিং এ ভুল আছে, তখন কিন্তু অনেক সময় গুগল এটাকে প্রায়োরিটি কম দেয়। এজন্য আমরা যেটা করব, এরর আছে কিনা, কোড আছে কিনা সেটা আমরা চেক করব। যেমন এই সাইট কি কোড দিয়ে তৈরি, এটা আমরা দেখতে পারি কিভাবে? রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে কি কি কোড দিয়ে তৈরি এটা দেখা যায়। তবে এটা আমি কি ডেভেলপার, বুঝবো কিভাবে? বুঝবো না তো? তো আমাদের বোঝার জন্য শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি আমার এখানে দেওয়া আছে, validator.w3.org। এই ওয়েবসাইটে গিয়ে আমরা এরর ফ্রি কোড চেক করব। এগুলো যে সবগুলোই করতে হবে আমাদের এমন না, আমরা অ্যাডভান্স বিগিনার সব কথা আজকে দিয়ে দিচ্ছি, আপনারা যা যা পারেন করবেন, না করার দরকার নেই। এখানে আসছি আমরা এরর ফ্রি কোড চেক করার জন্য। কোন ওয়েবসাইটে আসছি? এরর ফ্রি কোড validator.w3.org। এখানে আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে আমি এখানে চেক করব, অ্যাড্রেসে দিয়ে চেক ক্লিক করব। তাহলে এই ওয়েবসাইট আমাকে বলে দিবে তোমার ওয়েবসাইটে কোনো কোডে ভুল আছে কিনা। আমি ডেভেলপার না, আমি আমার ক্লায়েন্টকে জাস্ট এই রিপোর্টটা পাঠাবো, বলবো যে তোমার এই সাইটের এত নম্বর কোডে ভুল আছে, এগুলো তোমার ডেভেলপার দিয়ে ঠিক করে নাও। তাহলে কি হবে, আমার এগুলো একটু ভুল যদি কম থাকে তাহলে সুবিধা হবে। যেমন এখানে অলরেডি হয়ে গেছে, ওরা দেখাচ্ছে কি কি, এই যে এই কোডটা এরর আছে, এট লাইন নাম্বার 2 কলাম নাম্বার 57। এটা আবার ওয়ার্নিং আছে, একটা এরর আছে, ওয়ার্নিং আছে, কয়টা এরর আছে, কত নাম্বার কলাম সব বলে দিচ্ছে। এগুলো আমাদের দেখার দরকার নাই, জাস্ট আমরা কি করব, কন্ট্রোল এ কপি করে কন্ট্রোল সি দিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিব, যেহেতু ওরা ঠিক করে। ঠিক আছে, আমার এটা করা দরকার নেই, জাস্ট আমি জানতে পারতেছি আমার সাইটে এরর আছে। এই যে দেখো লাইন নাম্বার, তোমরা বুঝিয়ে দেই, যখন আমি এখান থেকে পেজ ভিউ সোর্সে যাব, আমার কিন্তু একটা লাইন দেখায়, লাইন হলো কত? 15। এই দেখো এখানে কোড রিপোর্ট কি দিছে,
এরর হলো লাইন নাম্বার 2 কলাম নাম্বার 57। তাহলে লাইন নাম্বার কত? 2 কলাম নাম্বার 57। এখানে লাইন 2 খুঁজে এরা এই যে লাইনগুলো খুঁজে তারপর এরা বুঝে বলবে এই জায়গায় ভুল আছে, এই জায়গাটা ঠিক করে নি। এটা তো স্যার এই প্রোগ্রামিং স্কিলটা এটা ডেভেলপারের কাজ, এটা আমার করার দরকার নাই। তবে আমি জাস্ট এগুলো কপি করে জাস্ট ক্লায়েন্টকে পাঠিয়ে দিব, ওরা ঠিক করে নেবে। এটা আমার এসইউটা যত তাড়াতাড়ি র্যাঙ্ক করে এটার একটু সুবিধা, একটু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। এটার জন্য এটা আমরা করব। এটার নাম হলো এরর ফ্রি কোড চেকার। তাহলে এটা হলো আমার এখানে 1 নম্বর সাইট স্ট্রাকচারের মধ্যে এরর ফ্রি কোড। আর ওটা কোন ফাইলে গেছিলাম আমরা validator.w3.org। এই সাইটের নামটা আপনারা লিখে রাখলেও পারেন, না লিখে পারেন, কাজ করলে তো করতে থাকতে হবে নাকি? লিখে রাখেন, কাজে দিবে। validator.w3.org এই যে আমি লিখে রাখতেছি, আমার লিখে রাখতে কোনো কাজ নাই, তাও লিখে রাখতেছি। স্ট্রাকচারের মধ্যে এটা কাজ, এটা দিয়ে করব। অন পেজের এই যে স্ট্রাকচার, সাইট স্ট্রাকচারের গুলো আপনার না করলে যে র্যাঙ্ক করবেন এমন না, আমি বলে দিচ্ছি। অ্যাডভান্সের কিছু কাজ লিখে রাখেন, করলে এসইও তে একটু সুবিধা হবে তাড়াতাড়ি। হ্যাঁ ক্লাস নিচ্ছি ভাই, আমি ক্লাস শেষ করে বল দেব। ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে সাইট স্ট্রাকচারের তারপরে কাজ কি? ইজি ইন্ডেক্সেশন। এটা হলো সাইট স্ট্রাকচারের কয় নাম্বার? ও বাবা, ওই কথা বলেন না কেন? এটা এটা কি? এটা কি ইন্ডেক্সেশনটা কি? কথাই বলতেছে না, বুঝতেছ নাকি? হ্যাঁ ওই এরর ফ্রি কোড কি বলে না? এরর ফ্রি কোড এটা বলে নাকি গাতো না? বুঝছিলা? এটা কাজ করতে হবে কি? এই বাদ দিয়ে দিস আপনার নাকি? না স্যার, স্যার এরর কোড হচ্ছে তো কোডই করছি, আমি ভুলে গেছি এটা। তো কোডে ভুল ক্লাস স্যার, ক্লাসে লিখেছে কোডে ভুল স্যার। আমার এই ওয়েবসাইটে যে কোড দিয়ে তৈরি করা হয়েছে, একটা ওয়েবসাইট কোড দিয়ে তৈরি হয়, কোডগুলো চেক করা যায় কিভাবে? ওয়েবসাইটে এসে রাইট ক্লিক করলে ভিউ সোর্সে গেলে কোডগুলো দেখা যায়, একটা ওয়েবসাইট কি কি কোড দিয়ে তৈরি হয়েছে। তো আমরা তো ডেভেলপার না, আমরা মার্কেটার, আমরা ডেভেলপাররা এই কোডগুলো জানি। তো এই কোডে যদি ভুল থাকে অনেক সময় ওয়েবসাইটে রান হয়, একটা কোডে যদি ভুল হয় ওয়েবসাইটে ডেভেলপার মাথা গরম হয়ে যায়। এখানে অনেক কোড আছে যে একটা কোডে একটা লাইন ভুল হয়, একটা পিএইচপি কোডে, একটা পিএইচপি আমি 100 ওয়ার্ড একটা কোড লিখছি, একটা কোডে যদি একটা ডটও ভুল হয় এই সাইটটা রান হয় না। এরকম ধারণা দিই, এটা ডেভেলপারের মাথা পাগলা হয়ে যাচ্ছে। প্রোগ্রামিং গুলো এরকম উল্টা পাল্টা মাথা থাকে বাংলার মতো। কারণ আমাদের ডেভেলপার আছে, মসিউর স্যার আছে। কারণ এই যে দেখেন আমি এখানে অনেক কোড আছে, এই যে একটা ডট যদি মিস হয়, এই যে এই ডটটাও যদি মিস হয়, তাহলে এই সাইটটা আর এরকম হবে না, এই সাইটটা আসবে না, ওই জায়গায় প্রবলেম হয়ে থাকবে। তবে কিছু কিছু কোডে সাইট আসে, সাইট চলে, কিন্তু ভুল থেকে যায় ভিতরে, এটা কি বলা হয়? বাগ থেকে যায়। হ্যাঁ এত লেখে কি করে? এদের কিছু স্ট্রাকচার থাকে আগে থেকে, একটা ওয়েবসাইট বানিয়ে স্ট্রাকচার থাকে। validator.w3.org লেখাই তো আছে এখানে, লেখা আছে কোথায়? আপনি তো ওটা বাইরে করে ওই যে এটা ইয়া লেখো।
এরপর কি তারপর 3 নম্বরটা লেখো। 3 নম্বর কি 2 নম্বর কি, এই যে 2 নম্বর এখানে ইজি ইন্ডেক্সেশন। কাজগুলো সহজ, আমরা জাস্ট হয়তো নামগুলো পরিচিত এই জন্য। 2 নম্বরটা ছিল সাইট স্ট্রাকচার, 3 নম্বরটা ইজি ইনিশিয়েশন। ওই 2 নম্বর এগুলো তো সবগুলো সাইট স্ট্রাকচারের মধ্যে। ডাইরেক্টটা দেখো, আমি বুঝতেছি। দেখো এটা হলো অডিট, এটা হলো এইগুলোর মধ্যে এগুলো আসতেছে। সেটা লেখা লাগবে, সেটা আপনি বাইর করবেন। এটা বুঝতেছো না? ফিরোজুল্লাহ কি অবস্থা? লাইভ আছে রাইট? হ্যাঁ ওই তারা টাইম ডেট দিতে দাও। ওই ইয়ার আগে নাই। আচ্ছা ওকে একটু এটা ভালো ব্যবস্থা তোমার ওই সাকিব ওরা কই? ফুয়াদ, তারপর হলো এই টিম, কাকুবাদীদের টিম। ভাদিদার কাকুর টিম তো স্যার, কাকুর টিম আসে না, কাকু বলে ব্যস্ত। কাকু কাজ করতেছে। তাহলে ইজি ইন্ডেক্সেশনটা কি? এখানে লেখা আছে অফ অন। আচ্ছা আমরা এই এসি তো অনই আছে। তবে এই স্যার এরকম স্যার এটা তো বড় লাগছে স্যার। আর একটা বুঝি যাবে ওর আসে এটা চলে, এটা চলে একটা তো তাহলে এসে গায়ে লিখে দিবেন। ওটাই গ্যাস অনেক ভালো অনলি ফর ডেফিনিশন। আচ্ছা আমরা পড়ছিলাম না ক্রাউল ইন্ডেক্স, ক্রাউলিং ইন্ডেক্সিং পড়ছিলাম। ওই ভারী ইন্ডেক্সিং আর ক্রাউলিং কখন পড়ছিলাম? তাহলে ফার্স্টে কি তাহলে তো ওটা এসইও কিভাবে ইন্ডেক্স করে সেটা বলছি। সার্চ ইঞ্জিন কিভাবে তথ্যগুলো নেয়? ফার্স্টে ক্রাউল করে তারপর ইন্ডেক্স করে। ফার্স্টে গুগলের রোবটগুলো দুনিয়ার যত ওয়েবসাইটগুলো কি ভিজিট করে, তারপর এখানে তথ্যগুলো নিয়ে এসে গুগলের নিজস্ব স্টোরে ইন্ডেক্স করে সাজায় রাখে, আর তারপর যখন রেজাল্ট দেয় তখন এটা শো করে। এটা হলো গুগলের সার্চ ইঞ্জিনের কাজ। এবার ইন্ডেক্সেশন অন অফ বলা আছে, এর মানে হলো যখন আমি কি গুগলকে আমার সাইট ইন্ডেক্স করতে দিব, আমি কি আমার ওয়েবসাইটকে ক্রাউল করতে দিব কি না, এইটা। কারণ মনে করো আমরা ডেকোরেশনের কাজ করতেছি এই বিল্ডিং এ, এখন কি আমি স্টুডেন্টকে ঢুকতে দিব? এখন তো এলোমেলো অবস্থায় আছে, এলোমেলো অবস্থায় আছে, একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই অবস্থায় কি রাখে? বেরিয়ে দিয়ে রাখে না প্রবেশ নিষেধ। যখন ফুল হয়ে যায় তখন আমরা রেস্টুরেন্টটা ওপেন করবো, তখনই না মানুষ খেতে আসবে। এই ভাঙাভাঙি অবস্থায় টেবিল টেবিল ঠিক করেছে, ডেকোরেশন কাজ করতেছে, এই অবস্থায় যদি আসে দেখে তাহলে এটা দেখতেছে ভাঙা আসবে, এখানে কাজ চলতেছে, এইবার একটা টেবিলে খাবার দেওয়া হচ্ছে। তাহলে এই ইয়ারা এটা এই কাস্টমার আবার আসবে এখানে? আসবে না, এই ভাঙা ভাঙা অবস্থা আসবে না। এই জন্য ওরা কি করে লক করে দেয়। হ্যাঁ কোনটা? লক করে দিয়ে বলে যে আমার এখানে ডেকোরেশনের কাজ কমপ্লিট হোক, তারপরে অন কাস্টমার আসবে, একটা সুন্দর পরিবেশ। এজন্য ঠিক সেম ভাবে যখন আমরা অন পেজের কাজ করব, আমার ডেকোরেশনের কাজ করব ওয়েবসাইটে, তখন ওয়েবসাইটে বিভিন্ন জিনিস চেঞ্জ হবে, টাইটেল চেঞ্জ হবে, এই চেঞ্জ হবে, সেই চেঞ্জ হবে, দরজা চেঞ্জ হবে, টেবিল চেঞ্জ হবে, ঠিক আছে? তাই না? এই অবস্থায় যদি গুগল ইন্ডেক্স করতে আসে তখন ভাঙা অবস্থায় পাবে।
এমন আসলে চলে আসলো যে টাইটেল অর্ধেক লিখছি আমি লেখা হয়নি অর্ধেক। এই অবস্থায় সে ভাঙা অর্ধেক টাইটেল মেসেজ আসছে। র্যাঙ্ক করলে আমি ভাঙা অর্ধেক দেখাবে। খারাপ রিপোর্ট দিলে তখন আর গুগলের রিপোর্ট আর পড়তে আসবে না। এই জন্য আমরা যখন এই ডেকোরেশনের কাজ করবো তখন আমরা দরজা অফ করে দিয়ে রাখবো। ঠিক লাগাই দিব যে কাজ চলছে আসা বন্ধ। মানে গুগলের রোবট আমার এই সাইট ভিজিট করতে পারে না। এটা আমি অফ করে দিয়ে রাখবো। এটাকে বলা হয় ইন্ডেক্সেশন অফ অন। মানে গুগলের রোবট যাতে আমার সাইট ভিজিট করতে না পারে এটাকে ইন্ডেক্সেশনটা আমি অফ করে দিব। আবার যখন আমার কাজ শেষ তখন আমি মনে করে অন করে দিব। আবার যদি অন না করেন তাহলে সর্বোচ্চ কাজ করলো আর র্যাঙ্ক করবে না। সপ্তাহে হলে র্যাঙ্ক করবে। এজন্য যখন আমার কাজ শেষ তখনই আমার অন করে দিতে হবে। আমার একটা ভুল হয়েছিল এরকম 2 মাস পরে মনে হয়েছে যে অন করিনি। হ্যাঁ, কাজ করতেছে র্যাঙ্ক করতেছে না, 2 মাস পরে গিয়ে দেখি যে অফ করা আছে। এই ভুল আবার করেন না, ঠিক আছে? এটা হলো ইজি ইন্ডেক্সেশন অফ অন। তো এই অফ অন কিভাবে করতে হয়, আমরা ঘরে যখন তালা খুলে ঢুকবো তখন দেখাই দিব। মানে ওয়েবসাইটে যখন আমরা অন পেজ করার জন্য ভিতরে যাব, আইডি পাসওয়ার্ডে লগইন করব, তখন দেখাই দিব আমার ফোনটা কোথায় থাকে। ঠিক আছে? আপাতত এটাই এখন দেখাবো না। এখন আপাতত দেখো বুঝুন যে ইন্ডেক্সেশনটা কি। আপনি 1 সপ্তাহ অন পেজ কাজ করবেন, 1 সপ্তাহ অফ রাখেন, 1 সপ্তাহ পরে অন করে দেন। ঠিক আছে? এটা হলো ইজি ইন্ডেক্সেশন। বোঝা গেছে কি এটা? ওই হ্যাঁ, তুমি বুঝতে পারছো? কে বুঝতে পারছে? এই যে ইন্ডেক্সেশন অফ অন কে বুঝতে পারছে? আর অফ করে রাখা লাগবে না, আর অন করে হ্যাঁ যেগুলো কাজ শেষ হয় দিতে হবে। হ্যাঁ, শোন বলো বলো বলো। যখন কোনো কাজ চলে, অন পেজে যখন আমরা কাজ করব, কাজ করে অন করে আমরা অফ করে দিই, গুগলের রোবটটা আসে। হ্যাঁ, কাজ তখন সেটা কাজ সম্পন্ন হবে। হ্যাঁ, কাজ হলো আবার অফ করে দেব। অবট করে দেবো, তখন রোবট এসে আমার একটা রেডি জিনিস পাবে, তখন আমার র্যাঙ্ক করলে সুবিধা হবে। তখন আর ভাঙ্গা অবস্থায় আসবে, টাইটেল লিখছি, আর্টিকেল অর্ধেক লিখছি, আর্টিকেল লিখি নাই, কিওয়ার্ড দেই নাই, ট্যাগ দেই নাই, ডেসক্রিপশন দেই নাই, এই অবস্থায় যেগুলো রোবট চলে আসে তখন ভুল ইনফরমেশন গুলো মানুষকে দিবে। ঠিক আছে? তাই তো রোবট বুঝে গেছে। আর বোঝেন নাকি আবার? কোথায় থেকে অফ করে রাখবো? হিয়া তো বলছি নাই আমি, আচ্ছা ওইটা তো পরে বলবো বলছি। আচ্ছা, এটাই তো বুঝছি। হ্যাঁ, গুগলের টেকটা দেখব আরেকটা। ওইটা তো একটা সুইচ টিপ দিলে অন হয়ে অফ হয়ে যাবে, সুইচ টিপ দিলে অন হয়ে যাবে, এটাই কাজ। ওইটা তো বিষয় না। হ্যাঁ, এটা উপরে চলে গেছে। আরেকটা বলেছিল ওইটা একটা সুইচের কাজ, সুইচ টিপ দিবা, বিদ্যুতের লাইন অন অফ করা কথা। হ্যাঁ, ওইটা মনে করো যখন আমরা রুমে ঢুকবো তালা খুলে, মানে ইউজার পাসওয়ার্ডে যখন ওয়েবসাইটে যাবো তখন আমরা দেখাই দেব। তারপর ইজি লিংক ম্যাপ, সাইট ম্যাপ। এটা দেখো। আচ্ছা, এইটা বাদ। ইজি নেভিগেশন, তোমরা লিখে লিখে রাখতে পারো, আবার ইজি নেভিগেশন দিলাম। নেভিগেশন মানে কি? নেভিগেশন বার আচ্ছা নেভিগেশন বার এটা নেভিগেশন বার আচ্ছা কোনটা? এটা আমার ওয়েবসাইট। নেভিগেশন বার কোনটা? স্যার ল্যাপটপে বেসিক্যালি একবার নেভিগেশন বার আছে হ্যাঁ, এখানেরও নেভিগেশন বার। এইটা কোনটা? স্যার ল্যাপটপের নিচে এটাকে নেভিগেশন বার বলে? তারপর নেভিগেশন বার আচ্ছা, এখানে নেভিগেশন ধরে বোঝানো হয়েছে একটা ওয়েবসাইটের লুকিং ফ্রেন্ডলি। নেভিগেশনে আমরা সাজাই রাখি কি জন্য? ডেস্কটপে যাতে সুন্দর সুন্দর সহজে আমি জিনিসগুলো পাওয়া যায়, তাই না? এখানে এটা রাখার দরকার আছে আমার, এটা তো ভিতরে গেলেও পাই। এখানে রাখছি কি জন্য? সাজাই রাখছি আমি যাতে সবগুলো সুন্দরভাবে পাই। তো ঠিক একটা ওয়েবসাইটে যখন একটা কাস্টমার আসবে, সে এসে আমার ওয়েবসাইটটা সাজানো পাচ্ছে কিনা, নাকি এলোমেলো পাচ্ছে, আমার এখানে কন্টাক্ট পাচ্ছে কিনা, আমার প্রাইভেসি পাচ্ছে কিনা, অ্যাবাউট পাচ্ছে কিনা, এইটা কিন্তু নেভিগেশন বার বলে এটাকে। এটা নেভিগেশন বার। আবার এটা ফুটার বার আছে, এই যে ফুটার আছে, মেনুগুলো আছে, এগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এই যে সাজানো সুন্দর মতো আছে কিনা, সেটাই হলো নেভিগেশন। যদি লুকিং সুন্দর একটা আমার ওয়েবসাইট অ্যাবাউট দেয়া নাই, তাহলে ইজি নেভিগেশন না। একটা কাস্টমার অ্যাবাউট চাইতেই পারে, কন্টাক্ট করতেই পারে, কন্টাক্ট আস দেওয়া নাই, এই যে কন্টাক্ট আস দেওয়া আছে, প্রাইভেসি দেওয়া নাই। আমার ওয়েবসাইটে আছে কন্টাক্ট হ্যাঁ, অনেক ওয়েবসাইট দেওয়া নেই। তখন তোমার সাইট তো ক্লায়েন্ট প্রথম বানাইছে, নাও থাকতে পারে। তোমার এগুলো আছে কিনা তোমার দেখতে হবে। তাহলে
জিনিসটা তোমার এই প্রাইভেসি দেওয়া লাগে কি জন্য, কন্টাক্ট দেওয়া লাগে কি জন্য, অ্যাবাউট দেওয়া লাগে কি জন্য, ইজি নেভিগেশনের জন্য দেওয়া লাগে। যে ইন্ডেক্স বা বা একজন ইউজার যাতে আসে ইউজ করে তখন সবকিছু তথ্য খুব ভালোভাবে পাওয়া যায়, এটাই আর কিছু না। তারপর আরো কিছু আছে, সাইট স্পিড, লোডিং স্পিড, আর এই তিনটাই শেষ। লোডিং স্পিড, এনেবল সোশ্যাল শেয়ার, রেসপন্সিভ সাইট, এই তিনটাই স্ট্রাকচারের মধ্যে। সাইট লোডিং স্পিড, এটা এখানে, হ্যাঁ, সাইট লোডিং স্পিড বলতে আমার সাইটটা কত ফাস্ট লোড হচ্ছে। এই যে আমি লোড দিলাম, সবকিছু চলে আসছে নাকি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কোনটা করতেছে, সেটা হলো স্পিডটা কত ফাস্ট। যদি এই যে আমরা পিপিলিকা ইউজ করি না কি জন্যে, সার্চ দিলে 2 সেকেন্ড লাগে, আর গুগলে 1 সেকেন্ডও লাগে না, তাই না? এই যে এটা লেগে সার্চ করছি, গুগলে আমার চলে আসছে, 1 সেকেন্ডও লাগছে না, তাই না? পিপিলিকা দাও, ঘুরতেছে ঘুরতেছে, তাহলে সার্চ লোডিং স্পিড যদি আমার বেশি থাকে তাহলে সাইট তাড়াতাড়ি আসবে। লোডিং স্পিড কথাটা কি বুঝতে পারছেন? এই লোডিং হচ্ছে সাইটটা যে আমার আসতেছে সেটা কত তাড়াতাড়ি আসতেছে, কত তাড়াতাড়ি আসতেছে, এটাই হলো লোডিং স্পিড। এই কথাটা বুঝতে পারছেন? এই কি আমি না দর্শক লাভ দিয়ে উঠছে, নাটক দেখতেছে, ওটা কি দেখতেছেন? স্যার ফ্রিল্যান্সারে স্যার এরকম কোন ক্লায়েন্ট পাওয়া যায় না যে হচ্ছে একটা গেমে নিয়ে বলবে একদিনে এত লেভেল পার করে দিতে হবে। আমি আর গেম স্যার মোবাইল দিয়ে দেবো, হ্যাঁ আপনার একটা কাজটা দেখা দিকে পরে গেম ছেড়ে আমি ভিডিও অফ করি আগে, আমারও তো সমস্যা হবে। ভিডিও অফ করতেছি। সাইডের লোডিং স্পিড কি বুঝতে, এই গেমস, এই অফ করে দাও তো, শাটডাউন করে দাও, এসি অফ করে দাও। এই লোডিং স্পিড কি বুঝতে পারছো বলো? কত ফাস্ট আমাদেরকে লোড করে দিল, আমি এখানে কত ফাস্ট আমি পেয়ে গেলাম। তো এই আমার ওয়েবসাইটটা কত ফাস্ট আসে সেটা আমরা চেক করবো কি দিয়ে? এই যে GTmetrix, pingdom.com এরকম কিছু সাইট দিয়ে দেখতে পারি, tools.pingdom.com এই সাইট দিয়ে আমি স্পিড চেক করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইট দিয়ে আমরা লোডিং স্পিড চেক করতে পারি, tools.pingdom.com। এই যে pingdom.com, এখানে আমার ওয়েবসাইট দিতে হবে, এটা আমার ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা আমি এখানে দিলাম, দিয়ে আমি স্টার্ট শুরু করলাম। আমার এখন স্পিড দেখাচ্ছে কেমন, অথবা দেখো এখানে আছে GTmetrix.com স্পিড চেকার, এটা দিয়েও চেক করা যাবে। এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দিলাম, দেওয়ার পরে আমি স্পিড চেক করি, এটা স্পিড চেক করতেছে, এটা আমার সাইট কত স্পিড চেক করতেছি। GTmetrix.com অথবা pingdom.com দুইটা সাইট দিয়ে চেক করা যায়। এই যে pingdom-এ এরর আসে না এখন, হ্যাঁ আচ্ছা GTmetrix দিয়ে করি। এই দেখো সাইট স্পিড চেক করতেছে, কত স্পিড কাজ করে, কত দিছে, স্পেস স্পিড স্কোর হলো 70%, 60%, তাই না? তাহলে 60% মানে দেখো এটার কি কি কারণে গতি কম টম সব এটা দেখা গেছে, ইমেজ গুলো কেমন, সার্ভার ইমেজ,
এই যে সিএসএস কোডিং গুলো একটু, তারপর সার্ভারের প্রবলেম, ইমেজ গুলো বেশি ভারী ইমেজ, তারপর কি কি কারণে গতি কম সেটা দেখাইছে। কত পার্সেন্ট? স্যার ওয়াসলি সার্চ করলেন জিটি ম্যাট্রিক্স দিয়ে ওয়াসলিপ সার্চ করলাম, তাহলে এই সাইডে লোডিং স্পিড কত? 60%। 100 থেকে 60%। তাহলে গতি বাড়াইতে হলে কি করতে হবে? আমাকে কমাইতে হবে, 60 কে কমাইতে হবে, 60 কে বাড়াইতে হবে, 60 কে বাড়াইতে হবে। অনেক ক্লায়েন্ট কাজ দেয় যে আমার সাইটের লোডিং স্পিড হলো 60, এটা একটু বাড়াই দাও। কেমনে? আমার সাইটের কত? যদি 75 থেকে 80 হয় তাহলে মোটামুটি ভালো একটা স্পিড সাইকেল। দেখি গুগলের লোডিং স্পিড কত দেখি। হ্যাঁ আপনাদেরকে চেক করতে কিছু ব্যাংকে দেখা আমার এটা ভালো বুদ্ধি। আমারটা এক করে ধরো, সেখানে তো আপনি তারপর আপনারটাই হ্যাক করবো। আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে হয়ে গেল। না, ওইভাবে এটা তো আপনি দিয়ে দিচ্ছেন, আমরা কোনো কিছু ছাড়া হ্যাক করবো। এই যে পুরোগুলো স্টেপ আছে, এই চিন্তা ভাবনা করে আপনি পারবেন না। এখানে আমি সলভ দিয়ে দিছি। সলভ মানে কিভাবে আমি লোডিং স্পিড বাড়াবো। আর একটা কালার দিলেন চোখে পড়ছে চোখে পড়তেছে না? আপনি বহুত ফেভারিটটা দিয়ে সলভ এখানে দিয়ে দিলাম। হ্যাঁ বলুন যে একটা স্যার পিকচার পাইছিলাম না দিলেন স্যার এটা ভিডিও হয়ে গেছে। সলভ করার জন্য কিছু টিপস এখানে দেখি। গুগল কই? এখনো তো এটা 99। বাবা का बेटा হ্যাঁ बाबा का बेटा 99। হ্যাঁ ফেসবুকে দিয়ে দেখবে এরকমই। আবার আমার কত? 28। আমার ওয়াচ লাইভ তো ভালো আছে 60। ये तो सॉफ्ट সবটা বলে দিচ্ছি। এখানে দেখো ওদের সব সবুজ, কিছু ভুল নাই, কিন্তু আমার এখানে দেখাচ্ছে সব রেড মার্ক। কিছু কিছু সবুজ আছে, কিছু কিছু রেড। জিসি, ইমেজ, কন্টেন্ট, সার্ভার, হ্যাঁ সিএসএস, এগুলো মেইনলি লোডিং স্পিডটা অনেক কম থাকে। কারণ হলো অনেকে ওয়েবসাইটে ভারী ইমেজ আপলোড করে, 1 জিবি 2 জিবির ইমেজ গুলো আপলোড করে, অথবা যারা কোডার তারা অনেক বেশি কোড লেখে। একটা কাজ ডেভেলপারে যখন কাজ করে, একটা কাজ কিন্তু একটা লাইন দিয়ে করা যায়, আবার 100টা লাইন দিয়ে করা যায়। অনেক ডেভেলপার বোঝে না, এই জন্য 100টা লাইন দিয়েও একটা কাজ করে। আবার কিন্তু যারা ভালো ডেভেলপার তারা একটা লাইনেও কাজটা করে ফেলে। এই জন্য কোড সংখ্যা বেশি হয়ে গেলেও কি হয়, সেরকম সিএসএস, সার্ভার, কন্টেন্ট, ইমেজ। তো আমার এখানে সলভে আমরা কয়েকটা জিনিস এখানে দিয়ে দিয়েছি। সেটা হলো সলভ ডব্লিউপি সুপার ক্যাশ, এটা একটা প্লাগইনের নাম। এটা যদি অ্যাড করি তাহলে জাভা, সিএসএস, পিএইচপি কোডিং গুলাকে কম্প্রেস করে আর স্পিডটা বাড়াই দিবে। ডব্লিউপি সুপার ক্যাশ নামে একটা এক্সটেনশন। এটা লেখার আগে না আমরা যখন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব অন পেজ করতে, তখন আমরা এটা দেখাই দেব। যদি সাইটটা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে হয় তাহলে ডব্লিউপি সুপার ক্যাশ এই এক্সটেনশনটা বা এই প্লাগইনটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে জাভা, সিএসএস, পিএইচপি কোডগুলোকে কম্প্রেস করে স্পিডটা বাড়াতে পারবেন। আর ডব্লিউপি স্মাশ ইট, যদি আপনার ওয়েবসাইটের ইমেজগুলো অনেক বড় থাকে, ওই ইমেজগুলোকে কম্প্রেস করে এই প্লাগইনটা ডব্লিউপি স্মাশ ইট, এই দুইটা প্লাগইন ইউজ করলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেকটা বাড়বে। স্যার এটা কি রো ওয়াইজ লেখা হবে না পাশাপাশি লেখা? ঠিক আছে এর মধ্যে অনেক ইয়ে আছে প্লাস হাইটের সাথে সমস্যা রেখে প্লাস হাইট অনেকেই সব দৌড়ে অধিকাংশ মানে খুব
কম দিয়েছে, পিছনে ধরে শুধু বাদ দিচ্ছে হচ্ছে আপনার ধরি বই ওঠা, ওইটা আছে। 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 5 জন 7 জন 8 জন চেয়েছে। আসলে আমি লাস্ট ক্লাস যখন ওই জায়গায় যান স্যার এই জন্য মাঝখানে অনেক গ্যাপ দিল। পরীক্ষা করে করবো ক্লাসের করে বলবো আমি না কিছু আমি তো করতে গেছি ইয়েতে গেছিলাম নিবন্ধন পরীক্ষা, ঢাকাতে পরীক্ষা দিয়েছিলাম, আর কোনো সময় পাই না। তো তাড়াতাড়ি ও হ্যাঁ অবশ্যই দেখেন হবে। এনেবল সোশ্যাল শেয়ার, এনেবল সোশ্যাল শেয়ার, এনেবল সোশ্যাল শেয়ার মানে কি? আমার ওয়েবসাইটে সোশ্যাল শেয়ার বাটন আছে কিনা, যেমন এটা আমার ওয়েবসাইটে সোশ্যাল শেয়ার বাটন আছে কিনা, আছে না? আছে, ওই আছে না সোশ্যাল শেয়ার বাটন? দেখে আসছে না? এই যে টুইটার, ফেসবুক, যে কোনো একটা আর্টিকেলে ঢুকো, আর্টিকেলে ঢোকার পরে হ্যাঁ এই যে সোশ্যাল শেয়ার বাটন আছে না, এইটাই সোশ্যাল শেয়ার বাটন থাকা এখন খুবই জরুরি, কারণ এখান থেকে ইউজাররা বা রিডাররা সোশ্যালে শেয়ার করতে পারে। ওর এই আর্টিকেলটা ভালো লাগছে, ও চাইতে পারে এটা ওর একটা ওর প্রোফাইলে শেয়ার করে দেয়, তাহলে আমার কিন্তু ব্যাকলিংও হয়ে গেল, একটা প্রচার হয়ে গেল। শুধু এটাও না, আমার অনেক সময় সোশ্যালের বাটন থাকে, এদিকে বাটন কিন্তু মাত্র একটা আছে, আরএসএস আর বাটন নাই, এখানে একটা ভুল। আমার ওয়েবসাইটের ফেসবুক পেজ, টুইটার পেজ গুলো যাতে এখানে থাকে সোশ্যাল শেয়ারের, এটা রাখতে হবে। স্যার এটা তো দেখালেন যেটা মানে কোডিং করে কি করবে সেটা যদি কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে করে তাহলে ওটা পারি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওয়ার্ডপ্রেস মানে আর ঘুমায় আসো এখন কিভাবে দেখবে, ওই দিয়ে রাখো, ওই ঘুম থেকে উঠে দেখে তারপর তোমাকে পেমেন্ট করবে। হ্যাঁ ওকে বললে দাও, হ্যাঁ সবাই যাবো ও এক্সেলে কাজ জমা দিছে, ক্লায়েন্ট বলতেছে আমি এখন ঘুমাই আছি, বেডে আছি, পরে দেখ। হ্যাঁ না না, ডিজিটাল একটু একটা স্টুডেন্ট, ওর কাজ কি দিছে এখন টপ করে নি, এটাই আর এটাই তো এডিট আসছে। সোশ্যাল ইনেবল সোশ্যাল শেয়ার বলতে কি বুঝি, আমার ওয়েবসাইটে সোশ্যাল বাটন আছে কিনা, ফেসবুক টুইটার বাটন আছে কিনা, এটাই। যেমন এখানে আমার টপ 10 এই একটা ওয়েবসাইটে সোশ্যাল বাটন আছে কিনা, আছে আর্টিকেলে আছে। আমি আরেকটা যেটা দেখা দিয়েছিলাম সেটা হলো গিয়ে আইটি সোশ্যাল বাটন আছে কিনা আমি এখানে দেখাচ্ছি, যেটা এটা হলো আর্টিকেলের সোশ্যাল, এটা হলো আর্টিকেলের নিচে, তাই না? আর্টিকেলের নিচে কিন্তু আর এটা হলো যে পোস্টে না, এই যে এটা এটা এই বাটনটা, এই বাটনগুলো, ঠিক আছে, এগুলো হলো সোশ্যাল বাটন। এটা হলো আর্টিকেলের নিচে, আর্টিকেলের শেয়ার। এটা হলো আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটের ফেসবুক পেজ, আমার ওয়েবসাইটের টুইটার পেজ, আমার ওয়েবসাইটের ইউটিউব চ্যানেল, এগুলো হলো সোশ্যাল শেয়ার বাটন। তাহলে এগুলো এখন থাকা খুবই, এটা আমার ওয়েবসাইট না, এটা আইটি ক্যাপ্টের ওয়েবসাইট, এই যে ক্লাসরুম। নিজে না প্রকাশ করে সবার মুখে শুনতে চাচ্ছেন আর হ্যাঁ। এটা শেয়ার দিলে মানে আমাদের সাইটটা হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট করে না। আচ্ছা, এটা আমি দেখাইলাম এটার জন্য মেইনলি, হ্যাঁ, যে এটার বাটনটা এরকম ভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা বোঝা গেছে কি ইনেবল সোশ্যাল শেয়ার। লাস্ট নট লিস্ট, রেসপন্সিভ সাইট। রেসপন্সিভ সাইট কাকে বলে? ওই রেসপন্সিভ সাইট কাকে বলে? রেসপন্সিভ সাইট হচ্ছে সার্ভার মানে মোবাইল মোবাইল ফ্রেন্ডলি। রেসপন্সিভ সাইট হলো যেই পাত্রে রাখিবে সেই পাত্রে আকার ধারণ করিবে, এরকম আছে। পানি বলে না, পদার্থ আর ইয়ার মধ্যে হইতো না কি, হ্যাঁ আচ্ছা, তাহলে এই সাইটটা রেসপন্সিভ কিনা আমি বলবো কিভাবে? বলবো কিভাবে?
আমার তো এটা ব্রাউজার ডেস্কটপ, কিন্তু মোবাইলে সাপোর্ট করবে কিনা আমি এটাকে ছোট করে মোবাইল বানাই ফেলি। আমি এটাকে ছোট করে মোবাইল বানাচ্ছি, মোবাইল হয়েছে আবার হয় না এখনো হয়েছে, মোবাইলের মতো হয়েছে না? দেখো মোবাইলের মতো হয়েছে আমার। এটা কি ক্রাউল করা লাগতেছে, মানে এভাবে স্ক্রল করা লাগতেছে, নাকি আর্টিকেল গুলো ছোট লম্বা হয়ে গেছে? লম্বা হয়ে গেছে না আর্টিকেল? দেখো মেনুগুলো ভিতরে চলে গেছে, দেখছো? এটা হলো রেসপন্সিভ সাইট। দেখো এটা আমার আর্টিকেল এখন বড় হয়ে গেছে, আর যখন আমি মোবাইল ফ্রেন্ডলি করছি তখন লম্বা হয়ে গেছে আর্টিকেল গুলো, আমাকে নিজে স্ক্রল করা লাগতেছে না। দেখো আমার এটা দেখি রেসপন্সিভ কিনা, এটা রেসপন্সিভ, দেখো লম্বা হয়ে গেছে। এটা হলো রেসপন্সিভ সাইট। এখন 99% সাইটই রেসপন্সিভ। কারণ রেসপন্সিভ না হলে একজন মোবাইল ইউজার ওকে কি করতে হবে, এদিকে টানতে হবে, এদিকে টানতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রত্যেকটা সাইট এখন রেসপন্সিভ। এটা কিন্তু রেসপন্সিভ না, এটাকে টানতে হচ্ছে, এটাকে টানতে হচ্ছে, এটাকে টানতে হচ্ছে, এটা রেসপন্সিভ না। এই যে এখানে যেগুলো টানতে হচ্ছে এগুলো কি রেসপন্সিভ, এটা যেমন এটা রেসপন্সিভ, এটা লিংক গুলো এখানে চলে গেছে, বুঝছো? তাহলে রেসপন্সিভ বোঝা গেছে। যদি তোমার ওয়েবসাইট রেসপন্সিভ না হয় তাহলে WP টাচ এই প্লাগইন দিয়ে তোমার ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবা। হ্যাঁ, যদি তোমার ওয়েবসাইট রেসপন্সিভ না হয় তাহলে এই প্লাগইনটা ইউজ করে তোমার সাইটকে রেসপন্সিভ করতে পারবা। রোডিকেটার মতো, সলভের মতো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট স্টেপ অফ এসইও তে আমরা এই কাজগুলো করব। একটা ওয়েবসাইটে ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে এই কয়েকটা কাজ যদি করি তাহলে আমরা একটা ওয়েবসাইটকে মোটামুটি একটা ভালো পজিশন বুঝতে পারবো, একটা মান বুঝতে পারবো ওয়েবসাইটটা কি পজিশনে আছে।